আচ্ছা দেখেন এই গতকাল হচ্ছে আমরা বলছিলাম যে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনার 7টা টুলস ইউজ করা হয়, সেটা নিয়ে গতকাল আমরা লেখাপড়া করছিলাম। তো আজকে যেটা টপিক সেটা হচ্ছে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট যারা টুলসগুলো ইউজ করছি, আসলে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টটা কী জিনিস ওটা তো গতকাল একটা লাইনে বলছিলাম, আজকে আমরা ডিটেলসে পড়বো এবং এটা হচ্ছে আমাদের বিটের লাস্ট সিলেবাস। ক্লিয়ার? আচ্ছা, এখন ফার্স্ট অফ অল একটা প্রোডাক্ট তৈরি করতে গেলে আপনার হচ্ছে দুইটা পার্টি লাগে। একটা হচ্ছে ম্যানুফ্যাকচারার যে তৈরি করে, আর একটা হচ্ছে কাস্টমার। কারণ কাস্টমার না থাকলে ম্যানুফ্যাকচারার কি তৈরি করবে না। এখন একটা ম্যানুফ্যাকচারার এদিকে সুবাই এদিকে একজন ম্যানুফ্যাকচারার যখন একটা প্রোডাক্ট তৈরি করে তখন হচ্ছে তিনটা বিষয়ের উপর লক্ষ্য রাখে। ফার্স্ট অফ অল হচ্ছে কোয়ালিটি, সেকেন্ড হচ্ছে কস্ট, আর থার্ড হচ্ছে প্রোডাক্টিভিটি। ঠিক আছে? কারণ কোয়ালিটি ভালো না হইলে বা কস্টের উপর যদি আপনার যদি স্যাটিসফ্যাকশন না থাকে, অথবা যদি প্রোডাক্টিভিটি ভালো না হয়, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, কারণ কাস্টমারের ডিমান্ড ফুলফিল হবে না। পক্ষান্তরে যদি চিন্তা করি যে একজন কাস্টমার কি চিন্তা করে, আপনার কোয়ালিটি একদিন সে যেহেতু কোয়ালিটি চিন্তা করে। সেকেন্ড হচ্ছে এ চিন্তা করে কস্ট নিয়ে, এ চিন্তা করে প্রাইস নিয়ে, যে আপনি কত কম প্রাইসে একটা ভালো প্রোডাক্ট পাবেন। আর থার্ড হচ্ছে অ্যাভেলেবিলিটি, মানে হচ্ছে জিনিসটা কত বাজারে অ্যাভেলেবল। তাহলে এখন আপনি চিন্তা করেন যে আমি ম্যানুফ্যাকচারারের তিনটা হচ্ছে পার্সপেক্টিভ এখানে আমি লক্ষ্য করছি, আবার কাস্টমারের তিনটা পার্সপেক্টিভ এখানে আমি দেখতেছি। দুইটার ক্ষেত্রে কোয়ালিটি কি দেখো তো কমন না? তার মানে দুইজনই হচ্ছে কোয়ালিটির উপর ফোকাস করবে। এইটা এই জায়গাটা হচ্ছে সবার হচ্ছে সেম। তো এই কথাটা এখানে বলা হয়েছে যে কোয়ালিটি ইজ দ্য অনলি কমন কনসার্ন। মানে আপনি যাই করেন না কেন, আপনাকে কাস্টমার হিসেবে কোয়ালিটিতে লক্ষ্য রাখতে হবে, ম্যানুফ্যাকচার হিসেবে আপনাকে কোয়ালিটিতে কি করতে হবে, লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে? বাকি জিনিসগুলো হচ্ছে কাস্টমার দেখবে না, যে আপনার এই যে এখানে হচ্ছে আপনার কস্ট এবং প্রোডাক্টিভিটি আপনার কি রকম, এটা কখনো কাস্টমার দেখতে যাবে না। কাস্টমার দেখবে আপনার হচ্ছে কোয়ালিটি, আর এই খুঁজবে হচ্ছে আপনার প্রাইস এবং কোয়ালিটি দুটো। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা যদি টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট সম্পর্কে যদি আমরা বলি, এইটা হচ্ছে তিনটা ওয়ার্ডের সমন্বয়ে গঠিত। নাম্বার ওয়ান হচ্ছে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। এই তিনটা ওয়ার্ডকে যদি আমরা ভাঙি বা ভেঙে যদি চিন্তা করি, টোটাল মানে হচ্ছে আপনি এভরিথিং, সব কিছু। কোয়ালিটি মানে হচ্ছে আপনি কাস্টমারকে কতটুকু স্যাটিসফ্যাকশন করতে পারতেছেন, তার ডিগ্রি, মানে ডিগ্রি অফ এক্সেলেন্স যেটাকে বলা হচ্ছে। ঠিক আছে? আর থার্ড হচ্ছে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট মানে হচ্ছে আপনি একটা জিনিস তৈরি করতে গেলে কন্ট্রোলিং করতে হবে, আপনাকে ডিরেকশন করতে হবে, সে হচ্ছে কাজ চালাতে হবে। তাহলে তিনটা বিষয়টা যদি আমি একসাথে চিন্তা করি যে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট মানে কি, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট মানে হচ্ছে আপনার ডিগ্রি অফ এক্সেলেন্সটা অ্যাচিভ করার জন্য সবকিছু মেইনটেইন করাটাই হচ্ছে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। ঠিক আছে? এই কথাটা এখানে বলা হচ্ছে দ্য আর্ট অফ ম্যানেজিং এভরিথিং টু অ্যাচিভ এক্সেলেন্স। মানে আপনি মূল কোয়ালিটি, মানে একটা এভারেজ বা ভালো কোয়ালিটি পাওয়ার জন্য সবকিছু ম্যানেজ করাটাই হচ্ছে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। এইটা হচ্ছে সংজ্ঞা। এখন এইটা তো আমি একটা ওভারঅল সংজ্ঞা বললাম, এইটাকে যদি আমি কয়েকটা ভাগে ভেঙে বলি, তাহলে টোটাল চারটা, মানে চার ভাবে আপনি সংজ্ঞায়িত করতে পারেন। ফার্স্ট সংজ্ঞায়িত করবেন হচ্ছে যেটা আমি দেখাইলাম, যে মানে এক্সেলেন্সটা অ্যাচিভ করার জন্য পুরো ওয়ার্কটা কন্ট্রোল করা। সেকেন্ড যদি আমি বলি যে এই একটা সার্ভিস এবং অথবা একটা গুডস, যে কোনো কারণে আপনাদের সার্ভিস দিচ্ছে বা একটা প্রসেস চালাচ্ছে একটা অর্গানাইজেশনের মধ্যে, সব কিছুকে ইন্টিগ্রেশন করাই হচ্ছে আপনার টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। থার্ড যদি চিন্তা করি যে আপনি যে একটা প্রসেস চালাচ্ছেন, এর জন্য তো আপনার হিউম্যান রিসোর্স দরকার হচ্ছে, তাই না? এই স্যার দরকার হবে না, আবার কিছু মেথডেরও প্রয়োজন হবে। তাহলে এইগুলোকে কোঅর্ডিনেট করাই হচ্ছে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। তাহলে আমি এখানে পার্সেপশন দিচ্ছি তিনটা। ফার্স্ট যেটা হচ্ছে অ্যাচিভ করার জন্য যে জিনিসটা, সেকেন্ড দেখলাম হচ্ছে আমার ফাংশনগুলো ইন্টিগ্রেট করা, আর থার্ড দেখলাম হচ্ছে যে মেথডগুলো ইউজ করতেছি এবং যে হিউম্যান রিসোর্স এদের কোঅর্ডিনেশনটা। আর ফোর্থ যদি আমি বলি যে এখানে বলছে ইট ইজ দ্য ফিলোসফি অ্যান্ড সেট অফ গাইডিং দ্যাট রিপ্রেজেন্ট দ্য ফাউন্ডেশন অফ কন্টিনিউয়াস ইমপ্রুভিং অর্গানাইজেশন। তার মানে ওই যে আমি বলছিলাম না যে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনার কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের উপর আপনাকে করতে হবে, ফোকাস রাখতে হবে। এইটার ক্ষেত্রে আপনি যে গাইডলাইনটা প্রদান করবেন, এইটাকে আমরা ওভারঅল টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট বলতে পারি। ক্লিয়ার? তাহলে পরীক্ষা যদি কোনো কোশ্চেন আসে যে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট কি, ঠিক আছে, যদি ইন ডিটেইলস একটু বেশি যদি আমি নাম্বারে যাই, তাহলে আপনাকে হচ্ছে আগের স্লাইডে যে কথাগুলো বলছি সেটাও আপনাকে লিখতে হবে, যে তিনটা ওয়ার্ডের সমন্বয়ে গঠিত, আর এই চারটা খুব সুন্দরভাবে লিখতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছি? এখন আমি যা কিছু করতেছি না কারণ আমার আলটিমেট গোলই হচ্ছে আপনার কাস্টমার স্যাটিসফ্যাকশন। যে কথাগুলো গতকাল বলছি, যা আমার এই পুরো কোর্সটা আমি যতদিন পড়াবো, আমার দুই তিনটা কথা সবসময় কমন থাকবে। একটা হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন, আর একটা হচ্ছে আপনার প্রফিট ম্যাক্সিমাইজেশন অথবা
আপনার তো ওয়েস্টেজটা মিনিমাইজ করা বা ওয়েস্ট রিডিউস করা। ক্লিয়ার? আচ্ছা, আর যদি বলি যে এর মূলত কাজটা কি, এর মূলত কাজ হচ্ছে আপনার একটা অর্গানাইজেশনের যে ফাংশনাল যে এরিয়াগুলো থাকে এইটাকে হচ্ছে কোঅর্ডিনেট করা বা গাইডলাইন করা হচ্ছে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের কাজ। ক্লিয়ার? তাহলে এখানে হচ্ছে গোল হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন, আর কাজ হচ্ছে আপনার কোয়ালিটি ইমপ্রুভ করা। কিভাবে? যে ফাংশনাল যে এরিয়াগুলো আছে এগুলোকে আপনার হচ্ছে গাইডলাইন দিয়ে ইমপ্রুভমেন্ট পর্যায়ে নিয়ে যাওয়া। ক্লিয়ার? এরপর দেখি যে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট টোটাল 4টা বিষয়ের উপর আপনার সব সময় নির্ভর করবে বা 4টা প্রিন্সিপাল ফলো করে চলবে। যদি ফার্স্ট প্রিন্সিপালের কথা বলি যে সে সবসময় কাস্টমারকে সে ইম্পর্টেন্স দেবে। ঠিক আছে? কাস্টমার কি চাচ্ছে সেটা থেকে লক্ষ্য রাখতে হবে। সেকেন্ড হচ্ছে সে কোয়ালিটি ম্যানেজমেন্ট করার জন্য তার কিছু লোক লাগবে না, সেই লোকগুলোকে ডিরেক্ট ইনভলভমেন্ট রাখতে হবে। এই কথাটা এখানে বলছে যে ইনভলভমেন্ট অফ এভরিওয়ান ইন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট। থার্ড হচ্ছে আপনার প্রতিটা এরিয়াতে আপনার কাজটা সঠিকভাবে হচ্ছে কি না সেটা মনিটরিং পর্যায়ে রাখতে হবে, এবং সেটাকে এরা বলতেছে যে ভিউইং এভরি বিজনেস অ্যাক্টিভিটি অফ এ প্রসেস উইথ পোটেনশিয়াল ফর ইমপ্রুভমেন্ট। আর লাস্ট হচ্ছে আপনার দ্য গোল অন কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। তাহলে টোটাল 4টা প্রিন্সিপাল। যদি বলি যে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট হচ্ছে আপনার প্রিন্সিপাল কয়টা? টোটাল 4টা। ফার্স্ট হচ্ছে আপনার কাস্টমারকে ইম্পর্টেন্স দিতে হবে। সেকেন্ড হচ্ছে আপনার ইনভলভমেন্ট যেটা সেটা রাখতে হবে। থার্ড হচ্ছে আপনার বিজনেস যে অ্যাক্টিভিটি যেগুলো আছে এগুলো হচ্ছে কিনা সঠিকভাবে সেটা মনিটরিং রাখতে হবে। আর লাস্ট ফোকাস হচ্ছে আপনার কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা এটা হচ্ছে ইনশিওর করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এর পর্যায়ে দেখে কি আছে যে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট যদি আপনি ইমপ্লিমেন্ট করেন আপনার সুবিধা কি কি হবে? ফার্স্ট সুবিধা হবে আপনার কাস্টমার স্যাটিসফ্যাকশনটা বেড়ে যাবে, তারপর হচ্ছে আপনার প্রোডাক্টিভিটি বাড়বে। ঠিক আছে? তারপর হচ্ছে আপনার প্রফিট বেড়ে যাবে, তারপর হচ্ছে আপনার এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন। এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন বলতে বোঝাচ্ছি একটা ফ্যাক্টরিতে আপনি যত বেশি লাভ করবেন আপনার আপনি তত বোনাস দিতে পারবেন, তত সুযোগ সুবিধা দিতে পারবেন। ধরেন যে মাঝে মাঝে কিছু কিছু ফ্যাক্টরিতে এরকম হয় যখন মানে দেখা যাচ্ছে যে সাপোজ একটা মাসে বেতনের সমস্যা হয়েছে। ঠিক আছে? তারা কি করে যে বেতনটা 20 তারিখে দিল, ঠিক আছে, কিন্তু একটা মানে ডিসস্যাটিসফ্যাকশন থেকে যায় একটা যে হচ্ছে ফ্যাক্টরি আমাদের সাথে এরকম করতেছে কেন। তারা মাঝে মাঝে কি করে হঠাৎ করে যে মাসটা একটু বেশি সমস্যা সেই মাসে তারা কি করে একটা স্ট্র্যাটেজি ফলো করে। আমি দেখছি সেটা হচ্ছে যে ওরা একবেলা লাঞ্চ করে 2 বেলা লাঞ্চ করায়। লাঞ্চ করা গেলে তখন মনে হচ্ছে যে না ফ্যাক্টরি তো আমার জন্য করতেছে, তখন এই জিনিসের নেগেটিভ যে ইম্প্যাক্ট যেটা আছে এইটা অনেকাংশে কমে যায়, এবং সেই কথাটি এরা বলছে এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন। আর লাস্ট হচ্ছে ডেডিকেটেড ম্যানেজমেন্ট। এখন ফ্যাক্টরি আপনার প্রতি যত সে সুযোগ সুবিধা দেবে আপনি তত কি ডেডিকেশন প্রদান করবেন না তার প্রতি। হ্যাঁ, তাহলে আপনি যদি ম্যানেজমেন্ট লেভেলে যদি থাকেন তাহলে আপনি সেখানে একজন ডেডিকেশন ম্যানেজমেন্ট বা ডেডিকেটেড ম্যানেজমেন্ট হিসেবে বিবেচিত হবেন। তাহলে এই কাজগুলো হচ্ছে আপনার বেনিফিট। তাহলে বেনিফিট হচ্ছে ফার্স্ট হচ্ছে আপনার কাস্টমার স্যাটিসফ্যাকশন যেটা সেটা কথা বলছে। সেকেন্ড হচ্ছে ম্যানুফ্যাকচারিং কস্ট কমাবে, প্রোডাক্টিভিটি বাড়াবে। থার্ড বলছে যে হচ্ছে আপনার কম্পিটিটিভ যে মানে এই যুগে যদি আপনি কোয়ালিটি মোটামুটি রেখে যদি একটা প্রোডাক্ট যদি ছেড়ে দেন, ঠিক আছে, এখন সেটা যদি অন্যান্য যে আপনার যারা কি বলবো এটাকে প্রতিযোগিতামূলক বাজারে অনেক আপনার কম্পিটিটর থাকবে না, এখন তাদের থেকে আপনি মোটামুটি ভালো দিতে পারেন, তাহলে কি আপনার বাজারে যে আপনি টিকে থাকবেন বা স্টেবিলিটি সেটা কি বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে। তাহলে সেই কথাটা ওরা বলছে যে আপনি যেহেতু সব কিছু ম্যানেজ করতে পারতেছেন আপনি কম্পিটিটিভ পজিশনে আপনি যাইতে পারবেন। ফোর্থ বলছে যে হায়ার প্রফিট। এরপর বলছে হচ্ছে আপনার কি প্রাইভেট জব সিকিউরিটি, প্রোভাইড জব সিকিউরিটি। ওই যে বেতন ভালো করে দিচ্ছেন, যত আসতেছে তত লোক কম ছাঁটাই করা লাগতেছে, সুতরাং জব সিকিউরিটিটা পেয়ে যাচ্ছেন। তার লাস্ট বলা হচ্ছে এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন, আর এরপর হচ্ছে ডেডিকেটেড ম্যানেজমেন্ট। তাহলে এই মানে আমি যে টোটাল যেগুলো পড়াচ্ছি এটা সম্পূর্ণ ম্যানেজমেন্ট রিলেটেড, বুঝতে পারছেন? এবং এইটা নিয়ে হচ্ছে আমার ওভারঅল সিলেবাসটা। দেখি এরপর কি আছে। এরপর আছে যে আপনি টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের ক্ষেত্রে ইম্পর্টেন্ট টার্ম হচ্ছে PDCA। ঠিক আছে? প্ল্যান, ডু, চেক, অ্যাকশন। ঠিক আছে? প্ল্যান, ডু, চেক, অ্যাকশন। যে কোনো একটা প্রবলেম যদি ক্রিয়েট হয় আপনার 4টা আপনাকে ওয়ার্ড ফলো করতে হয়। এট ফার্স্ট হচ্ছে আপনাকে প্ল্যান করতে হবে। প্ল্যান করতে হবে যে আসলে একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে, এই প্রবলেমটা হচ্ছে কেন হচ্ছে, এই প্রবলেমটা আসলে কি বা এটা কিভাবে হচ্ছে। তার মানে এখানে 3টা কোশ্চেন আপনাকে এখানে সে রেজ করতে পারে। ফার্স্ট হচ্ছে
হোয়াট টু ডু, হোয়াই টু ডু, হাউ টু ডু। ঠিক আছে, তাহলে প্ল্যানের ক্ষেত্রে আপনার সব সময় তিনটা জিনিস আপনাকে ফলো করতে হবে, একটা হোয়াট, হোয়াই এবং হাউ। তাহলে প্ল্যানের মধ্যে আমরা চলে আসছে আইডেন্টিফাই দ্য প্রবলেম। সেকেন্ড হচ্ছে আপনি প্রবলেমটা আইডেন্টিফাই করবেন, করার পর আপনি এই প্ল্যান যেটা করলেন এই প্ল্যানটা ইমপ্লিমেন্ট করবেন কি করবেন না। এবং এই ক্ষেত্রে তাহলে এখানে আপনার কোশ্চেন আসছে ডু অ্যাজ প্ল্যান, মানে প্ল্যানটা আপনার ঠিক আছে কিনা। থার্ড হচ্ছে চেক, আপনি প্ল্যান করলেন, ইমপ্লিমেন্ট করলেন, এটা আসলে কাজ করতেছে কিনা চেক করবেন না, সে অবশ্যই করতে হবে। তার মানে এখানে হচ্ছে আপনার কোশ্চেন আসবে যে ইজ ইট ওয়ার্কিং। লাস্ট হচ্ছে আপনি সব কিছুই করলেন, করার পর দেখলেন যে আপনার কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট হচ্ছে কি হচ্ছে না। আপনার লাস্ট এইটাই মূল ফোকাসটা, যে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, সেই কথাটা এখানে বলছে যে এটা মানে ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা। তাহলে এখানে কোশ্চেন আসতে পারে যে ইমপ্রুভমেন্ট যদি কম হয় তাহলে নেক্সট টাইমে আপনি কিভাবে ইমপ্রুভমেন্টটা একটু বেশি করতে পারবেন। তাহলে এখানে বলছে হাউ টু ইমপ্রুভ নেক্সট টাইম, এই কথাটা এখানে আসছে। তাহলে এই সাইকেলটা খুবই গুরুত্বপূর্ণ যে পিডিসিএ, প্ল্যান টু চেক অ্যাক্ট বা অ্যাকশন, এবং প্ল্যানের মধ্যে আপনার তিনটা কোশ্চেন এখানে অ্যারাইজ হবে সব সময়, হোয়াট, হোয়াই এবং হাউ। আর ডু হচ্ছে আপনার প্ল্যানটা এক্সিকিউট হচ্ছে কি হচ্ছে না, এটা একটা প্ল্যান অনুযায়ী। আর এরপর হচ্ছে আপনি প্ল্যানটা যে করলেন, প্ল্যানটা যে করলেন এটা কাজ করতেছে কি করতেছে না। আর লাস্ট হচ্ছে আপনি কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট যেটা আছে এটা ক্লিয়ার। আর যদি হচ্ছে কম হয় পরবর্তীতে কিভাবে এটাকে বেশি করতে পারেন সেটার উপর ফোকাস নিয়ে আসতে হবে। তাহলে এটা ছিল একটা সাইকেল। এখন এইটা যদি আমরা একটু বিস্তারিত বর্ণনা দেখতে চাই, যে একটা প্রবলেম চলে আসলো, তাহলে একটা প্রবলেম চলে আসলে এইদিকে আগে দেখা দরকার নেই, এইদিকে না, যে প্রথমে প্রবলেমটা কি সেটাকে আপনাকে জানতে হবে। তার মানে ডেফিনেশন অফ দা প্রবলেম। সেকেন্ড হচ্ছে প্রবলেমটাকে অ্যানালাইসিস করতে হবে, কোন ধরনের প্রবলেম। ঠিক আছে, তারপর হচ্ছে এই প্রবলেমটা কি কারণে হচ্ছে। তাহলে দেখেন তো প্রবলেমটা কি, এটা কি হোয়াট না, কিছু করে বললাম হোয়াট, প্রবলেমটা অ্যানালাইসিস করতেছেন এটা হোয়াই। আর লাস্ট হচ্ছে আইডেন্টিফিকেশন অফ দ্য প্রবলেম। ঠিক আছে, এটা হচ্ছে সরি একটু বলেছি এটা হচ্ছে প্ল্যানিং দ্য কাউন্টার মেজার্স, প্ল্যানিং দ্য কাউন্টার মেজার্স, মানে কাজটা আসলে আপনি প্ল্যান অনুযায়ী হচ্ছে কি হচ্ছে না। দেখেন আমি যে তিনটা কোশ্চেন বললাম যে হোয়াট, হোয়াই এবং হাউ, তিনটা জিনিসের জন্য এখানে আসতে হচ্ছে ডেফিনিশন একটা, আর অ্যানালাইসিস এইটা হলো ডেফিনিশনের মধ্যেই পড়ে। সেকেন্ড হচ্ছে আইডেন্টিফিকেশন, এটা কেন হচ্ছে। আর থার্ড হচ্ছে আপনি এইটাকে কিভাবে এক্সিকিউট করতেছেন। তাহলে এই এতটুকু ছিল হচ্ছে আপনার প্ল্যান। ডু এর মধ্যে আপনি ইমপ্লিমেন্টেশনে যাবেন, এরপর যাবেন হচ্ছে কি রেজাল্ট হচ্ছে কি হচ্ছে না, এটা হচ্ছে চেকের মধ্যে, আর লাস্ট হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন। ঠিক আছে, তাহলে আমি যদি একটা কোশ্চেন করি যে পরীক্ষায় যেটা আসে যে আপনি একটা সাপোজ একটা কোয়ালিটি ম্যানেজমেন্ট অফিসার হিসেবে একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, ওভারঅল একটা কমন প্রবলেম ক্রিয়েট হয়েছে, আপনি এটাকে কিভাবে এটাকে সলিউশন করতে পারবেন তাহলে সুন্দর করে লিখে নিতে হবে। ঠিক আছে, এই সাইকেলটা ক্লিয়ার। আচ্ছা, এখন হাইপোথিসিস বলে একটা কথা আছে, এটা আপনাদের মতো স্যার পড়াইছিল হাইপোথিসিস, স্যার পড়ায় নাই। হাইপোথিসিস না পড়লে তো এটা দিলাম পড়ায় বললাম। আচ্ছা, তবু একটা জিনিস দেখাই, হাইপোথিসিস মানে হচ্ছে সাপোজ আমি বললাম যে কামরুল হাসান মেয়েদের ব্রেকআপ হয়ে গেছে, আমি ধরলাম যে কামরুল হাসান, আমি বললাম যে কামরুল হাসান মেয়েদের কি হয়েছে ব্রেকআপ হয়ে গেছে। আচ্ছা যাই হোক, তা আমি ভাবলাম যে ব্রেকআপটা হয়ে গেছে। এখন এই ব্রেকআপটা আসলে হয়েছে কিনা এটা ম্যাথমেটিক্যালি আপনাকে প্রুফ করতে হবে। ঠিক আছে, বাস্তবে করবেন না, আসলে হচ্ছে কি হচ্ছে না এইটা যে একটা প্রসেসের মাধ্যমে। ঠিক আছে, প্রথমে আমি অ্যাজিউম করলাম যে একটা ক্লেম করলাম যে ওর আসলে ব্রেকআপ হয়েছে আমি জানি, কিন্তু তুরন্ত বলো যে না স্যার ওর ব্রেকআপ আসলে হয় না, ওর নতুন আরেকটা ধরছে যার জন্য এখন দেখেন। ঠিক আছে, এখন শোনেন এই যে আমি ক্লেম করলাম, এই ক্লেমটা যদি আমি প্রুফ করতে পারি, ঠিক আছে, এইটাই হচ্ছে হাইপোথিসিস। ঠিক আছে, এইটাই হচ্ছে হাইপোথিসিস, বুঝতে পারছেন? আচ্ছা, এখন হাইপোথিসিস হচ্ছে দুই প্রকার আছে, একটা হচ্ছে নাল হাইপোথিসিস, একটা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস। নাল হাইপোথিসিস হচ্ছে যে ক্লেমটা আমি করছি এটা যদি এক্স্যাক্টলি ট্রু হয়, এইটা হচ্ছে আপনার নাল হাইপোথিসিস। আর এটা যদি আমার যদি স্টেটমেন্টটা ফলস হয়, এইটা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস। তাহলে আমি কি বললাম যে হাইপোথিসিসটা কি জিনিস, হাইপোথিসিস কয় প্রকার এইটাও তো বললাম। এখন হাইপোথিসিসের ক্ষেত্রে আপনার দুই ধরনের হচ্ছে আপনার এরর আসে।
ঠিক আছে, যে কোনো একটা আপনি যখন প্রবলেম যখন আপনি সলভ করতে হাইপোথিসিসে দুই রকম আপনার এখানে ফল্ট আসে, একটা হচ্ছে টাইপ 1 এর, একটা হচ্ছে টাইপ 2 এর। সেই কথাটা এখানে বলছি টাইপ 1 টাইপ 2। আচ্ছা, টাইপ 1 হচ্ছে একটা পুরুষ মানুষ প্রেগন্যান্ট হয়ে গেছে না, এটা না, এটা হচ্ছে আমি বলি কথা, আমি বলি এখন এটা হচ্ছে না, আমি মজার সাথে এটা হচ্ছে বোঝানোর চেষ্টা করতেছি যে একটা পুরুষ মানুষ প্রেগন্যান্ট হয়ে গেছে। আচ্ছা, এটা আদৌ সম্ভব? সম্ভব। তার মানে হচ্ছে এই নাল হাইপোথিসিসের টাইপ 1 যেগুলো এইটা হচ্ছে আপনার ইম্পসিবল। ঠিক আছে, মানে আপনি স্টেটমেন্ট দিছেন কিন্তু এর বাস্তবে কখনো সম্ভব না। ঠিক আছে, আর এর বিপরীতটাই হচ্ছে টাইপ 2 এর। ক্লিয়ার? তাহলে যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে নাল হাইপোথিসিস কি, অল্টারনেটিভ হাইপোথিসিস কি, এতটুকু যদি আসে, আপনারা যদি কামরান স্যার মেয়েদের যদি এই এক্সাম্পলটা দিয়ে বুঝাতে পারেন, আমি মার্কস দিয়ে প্রবলেম। ঠিক আছে, এই এতটুকু হচ্ছে আপনাদের আমি শুধু সুবিধাটা দিতে পারবো, বুঝছেন?